ওয়েলকাম ব্যাক। নতুন একটা কিছু উপহার দিতেই আমাদের এই ছুটে চলা, দেশের প্রতিটি প্রান্ত থেকে সংগ্রহ করে আনতে চাই রক্ত হিম করা সব ঘটনা। সেই লক্ষ্যেই শুরু হলো আর এক যাত্রা। আজ আমাদের গন্তব্য ময়মনসিংহের শশী লজ। জায়গাটি ময়মনসিংহের রাজবাড়ি নামেও পরিচিত। শশীকান্ত আচার্যের এই প্রাসাদ প্রমাণ বাড়িটি এখনও দাঁড়িয়ে আছে অনেক ইতিহাস আগলে রেখে। সেখানে কোনো একটি অনুচ্ছেদও যদি ভয়ের হয়ে থাকে, আমরা তা উপস্থাপন করব আপনাদের কাছে। চলুন ঢুকে পড়া যাক ইতিহাস থেকে পেছনে, আরও পেছনে। আচ্ছা, আপনি তো এখানে অনেক দিন যাবত চাকরি করতেছেন, তো প্রায় কতদিন ধরে এখানে আছেন? আমি আছি 10-12 বছর, 13 বছর হবে আর কি। জি, তো এইখানকার আমরা কিছু শুনছি যে কিছু ঘটনা আছে এখানকার অতিপ্রাকৃত বা অনেকেই ভৌতিক ব্যাপারগুলো বলে থাকে। তো আপনি কি আমাদের বলতে পারবেন যে এইরকম কোনো ঘটনা কি আমাদের এই জায়গা কেন্দ্রিক আছে কিনা? ভৌতিক ব্যাপার বলতে মানে কি পুরানা বাড়ি যেহেতু থাকতেও পারে, নাও থাকতে পারে। যেহেতু আমরা এখানে 13 বছর ধরে আসছি, চাকরি করি, কর্ম করি, তা আমাদের এখনো কোনো আমাদের শোনা কথা অনেকে লোকে বলে, অনেকের কাছে যারা অনেক স্থায়ী তারাও বলে এটা অনেক কিছু আছে, পুরানা বিল্ডিং থাকতেও পারে। আমরা সন্ধ্যার পরে আজানের পর বা ভোর রাত্রে বা ভার রাত্রে হলে তারা কুকুর হয়ে বা বিড়াল হয়ে মানুষের রূপ ধরে বাবুর রূপ ধরে চলে আসে, এবং সামনে মাঝে মাঝে এমন সময় হয় তারা ঢেলো মারে, বিড়াল ছুরি, বুঝছেন, কিন্তু আর কারো ক্ষতি। আচ্ছা, এই কুকুরগুলো কি আমাদের স্বাভাবিক যে কুকুর এইরকমই দেখা যায় না এমনি? না না, বড় সড়ো মিডিয়াম, কিন্তু কারো ক্ষতি করে না, আমরা ওদের ক্ষতি করি না, কিন্তু ওরা সচরাচর আসে। মানে এটা ভোরবেলায় বেশি দেখা, ভোরবেলায় যে মাকে বাজানোর পর বা মানে রাত 12-1টা এটা ভার পার। আপনার সামনে কি এরকম কখনো? না, আমি কয়েকবারে দেখছি, আমিও পাইছি একটু, যেহেতু আমি পাইছি, ক্ষতি করি না, আমি ক্ষতি করি না। আমরা চলাফেরা করি সবসময়, মনে করি রাতে 2টা-2:30টার মধ্যে ঘোরাফেরা করি, এবং আমি সবসময় মনে করি ওই সুরাকারাতের ভিতরে থাকি, যেটা আমি আবার অন্য ধরনের যখনই বাইরে যে কোনো কাজে বাইরে বা যে কোনো ইনিটাম কাজে, ওটা আমার নিয়ম মাফিক একটা করে ফিরি। যেহেতু এত পুরাতন একটা বাড়ি, তো বাড়ির বলতে না, চলাফেরা চলন্ত অবস্থা, রাস্তাঘাটে যে কোনো গেলাম বা যে কোনো সময় বিপদ আপদের জন্য এটা আমি আমার মন থেকে করে বেরোই। আচ্ছা, আপনার কি জানা আছে যে এমন কোনো ঘটনা এইখানে ঘটছে অন্য কারোর সাথে? না না, আমি এখনো পাই এরকম কিছু হয়নি। আমার মিথ্যা কথা বলবো উচিত না। আচ্ছা, এই মূর্তিটা সম্পর্কে আপনি বলতেছিলেন যে একটা কিছু ইতিহাস আছে, বেনাস গ্রিস দেবী, এটা নিয়ে ইউটিউবে লেখা লেখা, এটা একটু আমাকে বলতে পারবেন? যে আমি এটাই বলতে পারবো যে একটা শুনছি রাজার আমলে, রাজার যে ওয়াইফ ছিল বা ইয়েরা ছিল, তার সাথে খারাপ আচরণ করছে, দেখতে পারছে, দেখিয়াই ওনাকে শাস্তি স্বরূপ বিদায় একে এটা ভেবে রাখছে। মানে কতটুকু সত্য কতটুকু, মানে ওনাকেই এইভাবে রেখে দিচ্ছে তাকে, তোরে মানুষ এইভাবে দেখতে পারে যে লজ্জা পাস তুই। এটা কতটুকু সত্য কতটুকু মানে এটা প্রচলিত কথা, আমি বলতে পারছি না। আবার এটার আরেকটা অংশ হচ্ছে আলেকজান্ডার ক্যাসেল, লোহার কুটি, ওই যে বিল্ডিং দেখাচ্ছে রাস্তার উপরে, ওইটা বর্তমানে সরকারি লাইব্রেরি হয়ে গেছে। আপনি আরেক ছোট্ট একটা জিনিস বলবেন, সেটা হচ্ছে এই গাছগুলোর কথা বলেন আপনি 200 বছর রেন্টি করে। আচ্ছা, তো এই গাছগুলোর কি কোনো ইতিহাস আছে বা এই গাছগুলোতে ভৌতিক কোনো ব্যাপার আছে? আমি না সেটা বলতে পারবো, মানে আপনি জানেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনি তো বলছিলেন বা আমিও শুনছিলাম যে এই জায়গা কেন্দ্রিক কিছু ঘটনা আছে বা ঐতিহ্যবাহী কিছু ঘটনা আছে যেটা বলা হয় লোকমুখে প্রচলিত। তো এরকম কোন জিনিসটা আছে আপনি যদি আমাকে একটু বলতেন এই ব্যাপারটাতে। লোকমুখে পরিচিত আসলে কিছু কিছু ঘটনা এমন থাকে যেগুলোর আসলে আমরা কোনো রকম প্রমাণ তো পাই না, যেহেতু অনেক বছর আগে ঘটে যায়, তো প্রমাণ আসলে পাওয়া যায় না। কিন্তু লোকমুখে প্রচলিত কিছু জিনিস আছে, যেমন ব্ল্যাক ম্যাজিক টাইপের, বা হচ্ছে এখানে কোনো একটা কিছু পুরাতন একটা ভবন, এবং এটা এক সময় একটা অনেক বড় একটা জায়গা ছিল, জলসার জায়গা বলা যায়। তো সেক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের চর্চা কিন্তু অনেক আগে থেকেই হয়ে আসে, তো এরকম কিছু থাকতে পারে। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক তো অনেক প্রাচীন একটা রিচুয়াল, তো অবশ্যই চর্চা থাকতে পারে। তো এখানে ব্ল্যাক ম্যাজিকের ছোট্ট একটা কাহিনী আমি আপনাদেরকে বলতে পারি। ঘটনা হচ্ছে, এখানে একটা সময় একজন জমিদার বা রাজা একজন শাসন করতো, অনেক আগের জিনিসটা। আসলে কেউ হচ্ছে ওইভাবে বলতে পারে না যে আসলে রাজাই ছিল নাকি জমিদার ছিল। তো উনি এখানে একটা সভা চালাতেন, ওনার একটা সভার যে মেইন যেই ফ্রেমটা ছিল ওটা এখান থেকে একটুখানি দূরে হবে। তো এখানে যখন উনি সভা করতেন, ওনার সভাতে অনেক মানুষ আসতো, উপহার নিয়ে ফিরে যেত, আবার হচ্ছে কেউ তিরস্কারও হতো।
কিন্তু এরকম একজন মানুষ একদিন তার সভাতে আসেন যে উনি একটা গল্প বলার জন্য এসেছিলেন বা হচ্ছে একটা কবিতা আবৃত্তি নাচ গান করার জন্য এসেছিলেন। সামহাও যে রাজা ছিল তার ওই যে হচ্ছে কবিতাটা বা হচ্ছে ডান্সটা করার জন্য এসেছিল, সে কি করেছে, তাকে তার বড় বোনকে সে সামহাও পছন্দ করে বিয়ের জন্য প্রস্তাব দেয়। যেহেতু তারা গরিব ফ্যামিলি, তো বিয়ে দেওয়ার জন্য তারা রাজি হয়ে যায়। কিন্তু বিয়েটা অ্যাকচুয়ালি মেয়েটার করার কোনো ধরনের শখ আহ্লাদ ইচ্ছা কিচ্ছু ছিল না। এই বিয়েটা হয় টোটালি একটা লোভের বশে পড়ে যে আমার পরিবার বাঁচবে, এই কারণে আমার মেয়েটাকে আমি বিয়ে দিয়ে দিল বিয়ে। তো মেয়েটা একদমই রাজি ছিল না। এরপর থেকে যেন এই জায়গাটার মধ্যে একটা কালো অন্ধকার ছেয়ে যায়। এখানে কখনো সূর্যের আলো এভাবে আসতো না, আকাশে সবসময় মেঘ থাকতো, কালো কালারের একটা মেঘ থাকতো। মনে হতো কি এখানে কোনো কিছু একটা ছায়া পড়েছে বা কোনো একটা এমন কিছু আছে যেটা হচ্ছে এই জায়গায় আসলে মানুষকে আর টিকতে দিবে না, এরকম টাইপের কিছু একটা। তো এরকম একটা কালো মেঘ হঠাৎ করে এভাবে আসা আসলে কারোরই কাম্য ছিল না। তো আস্তে আস্তে দেখা গেল রাজা বা জমিদার যেই আছেন ওনার হচ্ছে জমিদারি বা রাজত্ব আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে। তার সেনাবাহিনীর অনেকেই অজানা বিষক্রিয়ায় মারা যায়। তো এগুলো নিয়ে রাজার মনে একটু খটকা লাগে এবং উনি হচ্ছে কি করে, একটা সভার আয়োজন করে। এবং এই সভাতে উনি যখন কথা বলছেন তখন ওনার সামনেই ওনার দু একজন সভাসদ অজানা বিষক্রিয়ায় মৃত্যুর মুখে ঢুলিয়ে পড়ে। তো এই জিনিসটা সবারই আসলে একটু সন্দেহ লাগে যে এভাবে বিষক্রিয়া সবার হচ্ছে, এটার ঘটনাটা আসলে কি। যেহেতু বাইরেও হয় এবং পরবর্তীতে এটা সবার মধ্যে হয়। জি, এটা হচ্ছে সব থেকে বড় একটা ইন্টারেস্টিং পার্ট। আপনি ধরতে পারেন যে সেনাবাহিনীর সাথে কেউ শত্রুতা করে তাকে হচ্ছে বিষক্রিয়ার একটা উপাদান দিতে পারে, কিন্তু সবার সামনে 2-3টা মানুষের মৃত্যু, এটাকে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? এটা আসলে অস্বাভাবিক একটা ব্যাপার। জি, এরপরে রাজা নিজেও হচ্ছে অসুস্থ হয়ে যান এবং রাজার স্ত্রী ছিল টোটাল 13 জন। 13 জন স্ত্রীকেই উনি হচ্ছে মৃত্যুসজ্জায় ওনার সামনে আসতে বলেন। এবং এই মৃত্যুসজ্জায় যখন সব স্ত্রী ওনার সামনে আসেন তখন উনি বলেন কি যে তোমরা কি করবে যদি আমি এখন এখানে না থাকি। এরকমই একটা জায়গায় উনি দাঁড়িয়েছিলেন বা মৃত্যুসজ্জার মধ্যে এরকমই একটা জায়গার সাথে উনি হয়তো বা পরিচিত ছিলেন, এখানে হয়তো উনি এসেছিলেন। তো উনি বলছেন যে আমি যদি না থাকি তাহলে কি করবেন আপনারা সবাই। এক একজন এক এক কথা বললো। ওনার লাস্ট যে স্ত্রী 13 নম্বর স্ত্রী, উনি বললেন কি আপনি যেন এখান থেকে চলে যান সেই ব্যবস্থাই তো আমরা করছি। তো রাজা একটু অবাক, কিভাবে করছো? আমি এই ব্যবস্থাটা করেছি আমরা আসলে আপনার উপরে কালো জাদুর মাধ্যমে। ব্ল্যাক ম্যাজিক দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য স্টোরি অফ ব্ল্যাক ম্যাজিক। তো এখানে অনেক আমি এক্স্যাক্টলি দেখাবো না বা এরকম 2টা গাছ আছে এখানে যেগুলো নিচে এখন পর্যন্ত সেই ব্ল্যাক ম্যাজিকের তাবিজ পোতা আছে। এবং এরপরে সেই রানী এখানে শাসন শুরু করে, রাজার মৃত্যু হয়, শাসন শুরু করে এবং এরপর যে তাকেও পরাজিত করা হয় এবং আস্তে আস্তে হাত বদলে এই জায়গাটা অন্য ধরনের একটা জায়গায় পরিণত হয়। কিন্তু এখন এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, প্রকৃত একটা জায়গা, আপনি যাই বলেন তাই আছে। আচ্ছা, আমি এই জায়গা কেন্দ্রিক আরো কিছু শুনছিলাম যে ব্ল্যাক ম্যাজিকের প্রভাবটা এখনো কিছু কিছু জায়গায় আছে। ব্ল্যাক ম্যাজিক যেহেতু আপনি বলছেন যে কিছু তাবিজ পোতা আছে এখানে, তো আমি এখানে শুনছিলাম যে অতিপ্রাকৃত নাকি কোনো জিনিসের। হ্যাঁ, অতিপ্রাকৃত জিনিস বলতে কি এখানে হচ্ছে অস্বাভাবিক সাইজের কুকুর দেখা যায়। এটা আমি আগেও একজনের কাছ থেকে শুনতেছিলাম যে এইরকম একটা ব্যাপার এটা আছে। অ্যাকচুয়ালি অনেকে বলে এটা ব্ল্যাক ম্যাজিকের কারণে, কারণ রানী যখন ব্ল্যাক ম্যাজিক করেছিলেন তখন উনি হয়তো এরকম কয়েকটা কুকুর জিন রূপে মানে কি বলে মানে আহ্বান করেছিলেন। তো এই আহ্বানটার জন্য তারা তো হচ্ছে তাবিজ পোতার কারণে এখন এখান থেকে যেতে পারেনি, যদিও তারা কাউকে হার্ম করে না, বাট তারা এখানে আশেপাশেই থাকে। মানে অনেকেই রাত্রে দেখতে মনে করেন আপনি রাতের বেলা 8টা-9টা এরকম একটা অন্ধকারের টাইমে এখানে এলেন, আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনার দুই পাশে দুটো অনেক বড় বড় আপনার কোমর পর্যন্ত উঁচা আছে 2টা কুকুর, আপনি না তাদেরকে ছুতে পারছেন না, তারা আপনাকে ছয়, পাশে পাশে হাঁটছে, আপনি হাঁটছেন, শুকনা পাতার শব্দ হচ্ছে আপনার পায়ে, কিন্তু কুকুরগুলোর হাঁটার কোনো সাউন্ড আপনি পাচ্ছেন না। আপনার কেমন লাগবে? খুবই অদ্ভুত এরকম রাতে। আর শীতের রাতের কথা একটু চিন্তা করে দেখেন না, কুয়াশাময় রাতে ধিমি ধিমি আলোতে যদি এই দৃশ্যটা আপনি দেখেন আপনার কেমন লাগবে তখন? এটা আসলেই ভয়ঙ্কর একটা ব্যাপার। তো এই ধরনের কিছু এখনো ঘটে, হয়তো অনেকেই আসলে এটা ফিল করতেও পারবে, অনেকে ফিল করতে পারে আবার নাও পারে, এটা লোকমুখে শোনা কথা এবং এগুলার সত্যতা যে কতটুকু সেটা সম্পর্কে আসলে কেউ জানে না। লোকমুখে একটা কথা প্রচলিত আছে, যেহেতু এখানে এরকম বিভিন্ন সাইজের কুকুর বিড়াল দেখা যায়, তো মানুষ এটাকে মনে করে যে না, হতে পারে এরকম কিছু একটা ছিল, কারণ এরকম অস্বাভাবিক আকারের কুকুর বাড়িতে দেখা যায় না, ভেতরে তো এখানে কেউ থাকে না, তাহলে পালে। আচ্ছা, আমি আরো একটা ব্যাপার এখানে জানতে চাচ্ছিলাম যে মূর্তিটার ব্যাপারে, বাইরে যে মূর্তিটা আছে, মূর্তির অ্যাকচুয়ালি ওরকম
যে ইতিহাস সেটা হচ্ছে কি, এই রাজা যেই মানে মূর্তিটাকে হচ্ছে বানিয়েছিলেন, যখন উনি ওনার মনের মাধুরী মিশিয়ে মূর্তিটা বানিয়েছিলেন, কিন্তু মূর্তি সম্পর্কে ওরকম যে কোনো ভয়ানক স্টোরি, ওরকম কোনো স্টোরি আমার জানা নেই আসলে। শুনলাম এবং দেখলাম শশী লজ নিয়ে রক্ত হিম করা সব কাহিনী। চলুন এবার আরও কিছু জায়গা ঘুরে দেখা যাক। অতীত থেকে ফিরে আসি বর্তমানে। হয়তো এই বর্তমানেই লুকিয়ে আছে এমন কোনো ভয় যা সৃষ্টি করবে নতুন কোনো ইতিহাস। আমাদের এবারের উপস্থাপনাটা একটু ভিন্ন রকম। ঘটনাটি আমরা সংগ্রহ করেছি যার কাছ থেকে, তিনি ঘটনাটি বলছেন একটি অ্যাম্বুলেন্সের ভেতরে বসে। চলুন শুরু করা যাক। আমার ড্রাইভারি লাইফে আমি সাবেক ছিলাম এসিপিএল ময়মনসিংহ টু বরিশাল শামীম এন্টারপ্রাইজ বাস চালাইতাম। তারপরে স্কোয়ারে ছিলাম, এসিআইতে ছিলাম, অ্যাম্বুলেন্স চালাইছি। অ্যাম্বুলেন্সে থাকাকালীন আমার একটা ঘটনা ঘটছিল, যে ঘটনাটা মানে আশ্চর্য আচমকাজনক মানুষের কাছে মনে হয়েছে। তবে আমি ঘটনাস্থলে ছিলাম এবং প্রত্যক্ষদর্শী। কীরকম, এই ময়মনসিংহ মেডিকেল থেকে আমি গেছিলাম আপনার বেনাফুল যে কোনো একটা গ্রাম আছে, এটা কটোয়ার মোড়, এটা সিরাজগঞ্জ আপনার কটোয়ার মোড়। এই কটোয়ার মোড় থেকে আপনার একটু ভিতরে যাইতে হয়, লাস্টে আর কি একজনে দেখায় পরে বেনাফুলের উদ্দেশ্যে রওনা দিব। তো এইখান থেকে ময়মনসিংহ যেহেতু রওনা দিছে, তারা কি করছে কি অন্য প্রাইভেট নিয়ে রওনা দিছে তারা। তো আমি তো বিষয়টা প্রথম বুঝতে পারি নাই। তো আমি যখন সিরাজগঞ্জ কটোয়ার মোড় গেছি, তখন যেই সময় আমি ঢুকবো এই গ্রাম সাইডটায়, ওর আগে দিয়ে লাশ ফট করে উঠে বসার পরে তখন আমি একাই, আমার হেল্পার নাই সাথে। তা আমি পিছনের দিকে তাকাইছি, দেখলাম কি লাশ উঠে বসে পড়ছে। তা আমি চিন্তা করলাম, আমি তো আবার একটু কোরআনের লাইনেও পড়ছি যে জিন আপনার আগুন দেখে ভয় পা। তো বাট আমার কাছে ছিল আপনার গ্যাস ম্যাচ। তখন গ্যাস ম্যাচ যখন ছিল, গ্যাস ম্যাচ ধরাম, ওই সময় দেখি বার্জার সামনে যে বার্জার আছে না, এই বার্জার আপনার নিচু হয়ে গেছে। তা আমার গাড়ি ব্যারিকেড দিছে। তা আমি আরও মানে আমি না ভয় পায়া, কারণ ভয় পাইলে সমস্যা, যেহেতু আমার কাছে ম্যাচ আছে, ম্যাচ দিয়া ওই যে আগুনের ওই যে গ্রামে আপনার পুঞ্জি থাকে না, ওই যে গরুর পুঞ্জি করে দেয়, এইসব পুঞ্জির নিজে আগুন ধরাই দিছি। আগুন ধরালেই আপনার লাশও শুয়ে পড়ছে, পটপট করে আপনার বার্জারটা সামনের থেকে সরে যাওয়ার পরে আমি ওই জায়গায় গেছি ঘটনাস্থলে। যাওয়ার পরে ওরে আমি জিজ্ঞাসি যে ভাই এরকম জিনের আসর ছিল কিনা। পরে ভাই এরকম আপনার কেউ বললে তো এরকম আনবে না, তা আপনি যেহেতু আনছেন এই জন্য আপনার সাহস আছে বাট আপনার দেখার কারণে আমরা নিয়ে আসছি আপনাকে। তবে ভাই এটা আমরা বললে কেউ নিয়ে আসে না, এই কারণে আপনারা বলি নাই। তো আমরা অন্য গাড়ি আসছি, এটা জিনের আসর ছিল। তারপরে আমরা চিকিৎসার সময় ওর কোনো রোগ ধরা পড়ে নাই, মারা গেছে যে কোনো রোগ ধরা পড়ে নাই। তে আপনার কোনো জারফুক কোনো কাজেই করে নাই, তে আপনার কেউ কোনো রোগও ধরতে পারে নাই। তার কারণে এইভাবেই মারা গেছে। তে সাবেক তার ছিল আপনার জিনের আসর ছিল, যার কারণে এইরকম কাজটা। পরে আপনার এই যে ঘটনাস্থল সব স্বাভাবিক হয়ে গেছে। স্বাভাবিক হওয়ার পর লুকরে তুললে আমি বেনাফুল গিয়ে লুক নামায় দিয়ে আসছি। এটাই আমার আশ্চর্যজনক ড্রাইভারি লাইফে আপনার একটা ঘটনা আছে। আবার অনেক কিছু আছে, আপনার অনেক কিছুই তো পরে ড্রাইভারি জগতে অনেক কিছু ডাকাত পরে তো এটা আচমকাজনক আমার কাছে লাগছে, বিধায় আপনার সাথে শেয়ার করলাম। ঠিক আছে ভাই, ধন্যবাদ, অল দ্য বেস্ট। আমরা 6 ভাইয়ের মধ্যে আমি 3 নাম্বার। তো আমার বড় ভাই যে আছে আজাদ নাম, তারে আপনার মাদ্রাসায় ভর্তি করছিল ছোটোবেলা বাবা ময়মনসিংহ বড় মসজিদে। তো বড় মসজিদে ভর্তি করার পরে মাগরিবের সময় যখন আজান দিব, তখন সে উঠছে উপরে মিনারে উঠলে এক বিড়ালের মতন একটা বিড়াল আর কি ওর পায়ের দিকে আসার পরে আপনার ফট করে বিড়ালের ইটা দিছে, বিড়াল মানে জিন আর কি। তে বিড়ালের যখন ইটা দিছে, বিড়াল ফট করে নাই হয়ে গেছে। তে তারপর সে মানে অন্যরকম হয়ে গেছে, মানে এলোমেলো, মানে ওর কোনো সেন্স নাই। তারপরে জারফুকের হুজুরের কাছে লয়ে গেল, পরে করলে ওর জিনের আসর করছে। পরে সে ফট করে উদাও হয়ে গেছে, মানে কেউ জানে না সে কোথায়। তারপরে আমরা 9 বছর পরে সিলেট গিয়ে পাইছি বড় ভাইরে, আপনার ওই সিলেট আপনার এই সিলেট একটা জায়গার নাম আছে, মনে হইতেছে না। ওই জায়গায় আমরা পাইছি আপনার মানুষের মাধ্যমে, যে সেই জায়গায় গিয়ে আপনার বিয়া শাদী কইরা মানে 9 বছর পরে আমরা আর কি পাইছি। তো জিনের আসর ছিল।
এখনো বর্তমান মাঝে মাঝে জিনে মানে জ্বালায় আর কি। তো এইরকমই। আর আরও পার্ট বাই পার্ট অনেক কথা আছে, বড় আপুর বিষয়ে কথা আছে। পরের পার্ট হচ্ছে আপনার আমার বড় আপু আপনার কোরআনে হাফেজ, সে কাতারে থাকে, দুলাভাই সরকারি ইমাম। তে কাতারে আপনার সরকারি কোয়ার্টার পেয়েছে। এই কোয়ার্টারের মধ্যে মহিলা আপনার মসজিদের পাশে মহিলাদের মসজিদ আছে কাতারে। তে আপনার দুলাভাই জি মসজিদ ইমামতি করে, এই মসজিদের পাশে আপু আর কি নামাজ পড়তেছে বাচ্চাদেরকে নিয়ে। ফট করে এটা আমাদের আপু প্রত্যক্ষদর্শী, এটা আমাদেরকে বলছে ঘটনা, যে ফট করে একটা এরকম একটা লম্বা মহিলা মানে জানলার ভেন্টিলেটর দেয় নামছে, মানে আপু নামাজ পড়তেছে, নামাজের মধ্যে আর কি ডাইন সাইড মানে আর চোখে মানে ফট করে একটা স্তম্ভিত হয়ে গেছে মসজিদটা। তা আপু তো জানি মানে যারা কোরআনে একটু মানে পড়ালেখা আছে এরকম আছে, তাদের কইলাম জিনরে দেখা আসলে ভয় পায় না, তো নাউজুবিল্লাহ পড়লে জিন কাটতে জায়গা শয়তান তা আপু নামাজ পড়তেছে, দেখতেছে ভেন্টিলেটরে একটা মহিলা একটা বাবুনিয়া মানে ফট করে নামছে, এরকম লম্বা মহিলা যে আপু যেহেতু 5 ফুট হয় তার 10 ফুট লম্বা মহিলা ভেন্টিলেটর দিয়ে এসে নামছে। নামার পরে তার আমার ভাইক নিয়ে আছে বা 3টা ওইখানে জন্ম। তো ওরা কি করছে, ওদের সাথে খেলতে যাইতেছিল, তা নামাজ ছেড়ে দিয়ে আপু ওরা টান মারছে, টান মারে গেছে এখানে দাঁড়াও, কারণ ওদেরকে ডিস্টার্ব করলে সমস্যা। ডিস্টার্ব না করে ওরা বা মহিলা নামাজ পড়ছে, নামাজ পড়ে ফট করে উদাও হয়ে গেছে। এটা একটা পার্ট। তো এরকম আপুর কাছে অনেক মানে আরও গেছে আপনার মক্কাতে গিয়ে, এরকম মক্কাতে আপনার 1700 মাইল গিয়ে আপনার বাইরে গিয়ে হজ করছে। হজ করার পরে আপনার মসজিদে যারা মহিলা মসজিদে নামাজ পড়ে, এরকম বিদেশে অনেক ঘটনা ঘটে, আরও ঘটনা আছে। তো এইরকমই মহিলা এবার আপু কোয়ার্টার যেহেতু অনেক বড়, আপনার 3টা রুম আছে, একটা রুমে ওরা খেলাধুলা করতেছে, আরেক রুমে মধ্যে বিকট আওয়াজ জিনের ওরা খেলতেছে। ওদেরকে ডিস্টার্ব না করলে ওরা কোনো কিছু করবে না, আর যদি ডিস্টার্ব করে তাহলে শরীরের উপরে আঘাত করে। এটা একটা পার্ট। তার পরবর্তী পার্ট বলতে পারবো যে লাস্ট পার্ট হচ্ছে আপনার আমার পার্সোনালিভাবে এটা মামিসিং জসকোট মসজিদ, ওই জসকোট মসজিদের ইমাম হলো আমার দুলাভাই। তে সরকারি কোয়ার্টার পেয়েছে এখানে। তে আমি আপুর বাসায় ছিলাম, রাত্রে 3টা বাজে আমার প্রস্রাবে ধরছে যে মামিসিং যে পুরান গারদ বলে আর কি, যিনি জেলখানা আর কি, পুরান গারদে নিয়ে আসামি রাইখা পরে উকালতি করার পরে আপনার আর কি জেলখানায় পাঠা। এই গারদটা হলো অনেক পুরানা। তার এই কর্নারে একটা করুই গাছ আছে, মোটা করুই গাছ, অনেক পুরানা। তো এই করুই গাছের নিচে আর কি টয়লেট ওয়াশরুম আর কি। তো ওয়াশরুমের মধ্যে আমি গেছি রাতে 3টা বাজে, যেহেতু আমি বাহিরে ছিলাম। রুমেও আপনার ওয়াশরুম আছে। আমি ভাবলাম যে একটু কয়টা বাজে দেখি, আমি মানে ফট করে আর কি বাহিরে আসছি। বাহিরে এসে আমি ওয়াশরুমে গেছি। ওয়াশরুমে যাওয়ার পরে ওয়াশরুমে ওই যে মসজিদের যেরকম থাকে আর কি খোলা, উপরেতে খোলা। তা আমি ওয়াশরুমে বসছি, তো ফট করে আপনার হি হি করে হাসতেছে, আর মনে হয় কি আমি দেখতেছি মানে বুঝতেছি যে গাছ ভাঙ্গি আমার মাথায় উপরে পড়ে যেতেছে। হ্যাঁ, করুই গাছটা। তখন আমি উপরের দিকে চাইলাম, মানে আমি তো মানে সব জায়গায় সাহস। আমার আসলে নাম হলো রিয়াজ, ডাক নাম, আসল নাম রিয়াজ, আপনার ডাক নাম হয়েছে রয়্যাল নাম উপাধি দিয়েছে আমার বাসের উস্তাদে। যাই হোক, সব জায়গায় আমি সাহসিকতার দিছি আলহামদুলিল্লাহ। ওই জায়গায় আমি মানে কে বলে আমি বলছি কেটারে, যখন এই কথা বলছি উপরের দিকে তাকায় দেখি কি একটা মহিলা উলঙ্গ হাসতেছে আমার দিকে, মানে বিকট ভাবে হাসতেছে। তা আমি না ডরে উঠে আপনার ডিলা কলুপ নিয়ে আমি করছি কি, আমি তো আবার সিগারেটের অভ্যাস আছে, তা আমি আপনার ম্যাচ ধরাই দিছি, ম্যাচ ধরে সিগারেট ধরাইছি। সিগারেট ধরানোর পরে বসে রয়েছে ওই জায়গায় বসে রয়েছে। তারপর আপনার আমি সরে গিয়ে যাওয়ার পরে যখন সিগারেট খাইতেছি, আস্তে আস্তে দেখি ওই জায়গাটা উদাও। মানে আসলে ওই শেষ সাইটের দিকে ওরা আপনার মানে ওই জায়গায় একটু ডিস্টার্ব করে, ওরা বাসস্থান। এরকম কি আমার বাইক নিয়ে আছে ওই জায়গায়, ওই বাইক নিয়ে ওই জায়গায় আপনার বিকালে আসরের দিকে ওই করই গেছে এই মহিলাই আপনার ওরা ডিস্টার্ব করছে। ডিস্টার্ব করার পরে হ্যাঁ গাছটাতেই থাকে, ফেতনি জিরারে বলে। তো আমার বাইক নিয়ে আসর করছে, বাইক নিয়ে আসরটা এখনও আছে। মাঝে মাঝে মানে চুপচাপ হইতে হয়, মাঝে মাঝে আপনার কথা বলে না কেউ সাথে, মাঝে মাঝে হাসে, মানে এটা মানে জিনের আসর। তো এটা আলহামদুলিল্লাহ অচিরে আমরা এটা একটা তাবিজ কবজ করে এটা মানে দূর করার চিন্তা ভাবনা আছে। জিনেরার আপনার এরকম কি মানে জিনেরা যদি কেউ ক্ষতি করে তাহলে তারা আপনার অ্যাটাক করে আপনার উপরে, আর যদি কেউ যদি ক্ষতি না করে, কিছু বকাবেদ্য না করলো, কিছু না করলো, তাহলে আপনার ওরা কিছু করবে না। বাট আপনার শরীরে একটু বান্ধা রাখলে, হুজুরদেরকে দেখায় বান্ধা রাখলে আপনার কোনো সমস্যা নেই। আপনি যে ওইটা দেখছিলেন, তারপরে কি কখনো মানে আপনার
এইরকম ওই সিনটা আর কখনো আসছে বা ওই জিনটাই না না হবে আর কখনো? না 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 আর কোনো সময় ডিস্টার্ব করে নাই, যেহেতু আমি ডিস্টার্ব করে নাই তাকে, সেও আমাকে ডিস্টার্ব করে নাই। তার পরবর্তীতে আমার বা আমি চলতেছি, ওর বা ওই চলতেছি। মানে নিয়ম হচ্ছে আপনার জিনেরা যদি কিছু করে, কিংবা এই যে আপনার মসজিদে রাত 3টা বাজে গিয়ে আপনার নামাজ পড়তে হয়, নামাজ পড়ে না তাহাজ্জুদের নামাজ, তাহলে ওদের নিয়ম হচ্ছে ডাইন সাইডে গিয়ে আপনার নামাজ পড়ার। এরকমও আমি শ্যামগঞ্জ আপনার ডেঙ্গাবাজার মসজিদের একটা ঘটনা আমি শুনছি, যে উনি নামাজের জায়গায়, যে ইমাম সাহেব যে জায়গায় আপনার ওই যে খুতবা দেয় মাঝখানে শুয়ে রয়েছে রাত্রেবেলা জিনে নামাজ পড়তে আসছে। তো ওনারে বলে বুকের উপরে পাড়া দিয়ে লাথি দিয়ে সরাই দিছে, কারণ রাতে 4টায় যখন তাহাজ্জুদের সময় হয় তখন মসজিদে মাঝখানে ঘুমানি নিষেধ, তখন ডাইন সাইডে ঘুমাইতে হয়। আর না হলে ওরা নামাজ পড়ে ডিস্টার্ব করলে ওরা লাথি দিয়ে সরাই দেয়, যাদের শরীরে লাথি লাগে ওদের উপরে আসর করে। কেউ আছে ভালো জিন, কেউ আছে খারাপ জিন, এটা এক একজনের এক এক নিয়ম। খারাপ জিন ধরা বললে তাহলে আপনার দেখা যাচ্ছে ক্ষতিটার আশঙ্কা বেশি। আর যদি ভালো জিন পরে দেখা যাচ্ছে কি, আমার বাবার মুখে শুনছি বাস্তব ঘটনা, যে কীরকম এই একটা আপনার মসজিদের ইমাম, তো ওর ছেলে আপনার এই জায়গায় আপনার গুলপুকুর পাড় মসজিদের ইমাম ছিল। তো ওনার ছেলে আর কি আপনার কিশোরগঞ্জ মসজিদের ইমাম, একটা সাপ আসছিল মসজিদের ভিতরে আপনার সাপ আসার পরে সাপটারে লাঠি দিয়ে বাড়ি দিয়ে মাইরা ফেলার পরে আপনার রাত 3টার পরে আপনার ফট করে পাল খেয়ে বেড়ে গেছে, যে আপনার জিন পরিস্থান দেশে যাইতে হবে, কারণ আপনি সাপ মাইরা ফেলছেন কিছুক্ষণ আগে, আমরা ওই জায়গায় আপনার বিচার করবো। পরে তাকে নিয়ে যাব, মানে এটা ফট করে কিভাবে পালকি বেরছে সেও বুঝতে পারতেছে না, এলাকার লোকও নাই ওই সময়। তো ওরা পালকিতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আপনার ওই জায়গায় যাওয়ার পরে আপনার দেখতেছি কি বিচার বইছে, যে আমার সন্তানকে তুমি মেরে ফেলছো, জিনের যে বাবা, তো সন্তানকে মেরে ফেলছো। পরে ওই বলতেছে যে আপনার সন্তান যেহেতু আমি জানতাম, আমি আগে সাপ যে মসজিদে ঢুকছে, এটা তো মানুষের একটা বিষাক্ত প্রাণী, যে কোনো সময় সবল দিতে পারে, এই কারণে আমি মেরে ফেলছি, আমি তো জানি না সে জিন। তারপরে জিনের বাবা বলতেছে কি, যে আপনি কি ওরে বলবেন না যে তুমি জিন যদি হয়ে থাকো তাহলে সরে যাও, এটা বলতে হয় গোলাম। যদি আপনার ফট করে যদি আচমকাজনক একটা কিছু পরে আপনার সামনে, তাহলে বলতে হয় যে তুমি যদি জিন হয়ে থাকো তাহলে সরে যাও। তো আপনি বলছেন না, আমি বলি নাই। পরবর্তীতে আপনার ফট করে বিচারের মধ্যে একটা বয়স্ক জিন উঠতে দাঁড়াইছে, যে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি শুনতে পারছি যে বিষাক্ত কোনো প্রাণী যদি জিন কোনো প্রাণী যদি হয়ে ঢুকে যে কোনো জায়গায় মানুষ মারতে পারবে। এই যখন আপনার যে সাক্ষী দিছে, উনি অনেক বয়স্ক, সাক্ষী দেওয়ার পর আবার ওনার পালকি দিয়ে মসজিদের গেছে, নামায় দিয়ে গেছে। ওনাকে যেখানে নিয়ে গেছিল উনি আসলে বুঝতে পারেনি, জি সে বুঝতেই পারি না। আর শর্ট সময় দ্রুত চলে গেছে, দ্রুত আসছে, জানেই না কোথায় ছিল। জি বাট ওর কাছে মনে হইতেছে কি যে আপনার স্বপ্নের মতন, তবে বাস্তব। এই ঘটনাটা পরে শেয়ার করছে, এইটি হলো আমার বাস্তব ঘটনা, জানছি কিছু, আর যে আমি প্রত্যক্ষদর্শী কিছু দেখছি, এটি আপনাদের সাথে উল্লেখ করলাম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। ময়মনসিংহে কি সবচেয়ে বেশি বিখ্যাত বলতে পারেন? আমি বলবো ময়মনসিংহের মানুষ। এই ময়মনসিংহে এসেই আমার হয়েছিল এক ভিন্ন অভিজ্ঞতা। সেই গল্প আরেকদিন করা যাবে। আপাতত চলুন পরের ঘটনায় যাই। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ময়মনসিংহ জেলার একটি সুপরিচিত স্থানটির নাম আলেকজান্ডার ক্যাসেল। এটি মূলত ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। ব্রিটিশ শাসন আমলে এই স্থাপনা মূলত জমিদারদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হতো। অন্যান্য নকশা, ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী নির্মিত এই ক্যাসেল আজও ইতিহাস এবং ঐতিহ্যে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তবে শুধুমাত্র ঐতিহাসিক দিক দিয়ে নয়, এটি রয়েছে এক ধরনের রহস্যময় এবং ভৌতিক গল্পের কেন্দ্রবিন্দু। স্থানীয় জনগণের মধ্যে প্রচলিত কিছু গল্প এবং বিশ্বাস যা এই ক্যাসেলকে আরও রহস্যময় করে তুলছে। কথিত আছে এই স্থানে কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা রাতের অন্ধকারে মানুষকে ভীত করে তোলে। বিশেষত সন্ধ্যার পর এই ক্যাসেলের আশেপাশে এলাকায় অনেক অদ্ভুত শব্দ শোনার এবং ছায়ামূর্তির উপস্থিতি টের পাওয়ার বিষয়টি অনেকেই দাবি করেছেন।
যদিও এসব গল্পের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলেই অনেকে মনে করে, তবুও স্থানীয়রা বিশ্বাস করে এই ক্যাসেলের সাথে অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা এর পেছনে থাকতে পারে। প্রকৃতপক্ষে ব্রিটিশ শাসনের সময় এই স্থানের স্থাপনাগুলোর সঙ্গে বেশ কিছু হৃদয় বেদারক এবং রহস্যময় ঘটনা জড়িয়ে থাকা অসম্ভব কিছু নয়। যেহেতু এটি জমিদারদের প্রাসাদ ছিল, তাই তখনকার সময়ে অত্যাচার কিংবা হত্যা ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এমনকি স্থানীয়রা ধারণা করেন যেসব মানুষের এই জমিদারদের অত্যাচারে মারা গেছেন তাদের আত্মার অস্তিত্ব হয়তো এখানে রয়ে গেছে। এছাড়া ভৌতিক গল্প বা অলৌকিক কার্যকলাপের আরও একটি কারণ হতে পারে স্থাপনার স্থায়িত্ব এবং পরিবেশ। আলেকজান্ডার ক্যাসেল একটি পুরানো এবং পরিত্যক্ত স্থাপনা হওয়ায় এর আশেপাশে সন্ধ্যার পরে কাজ ছমছমে পরিবেশ তৈরি হয়। পুরানো ভবনের ভাঙাচোরা দেয়াল, বাতাসে হালকা শোষ শব্দ, ঘন গাছপালার ছায়া এমন এক পরিবেশ সৃষ্টি করে যা কল্পনাকে উস্কে দেয়। অনেকেই মনে করেন এসব গল্প হয়তো এই স্থানটিকে আরও আকর্ষণীয় করতে স্থানীয়দের তৈরি করা। তবে যারা এই জায়গা ভ্রমণ করতে যান তাদের অভিজ্ঞতা এক একজনের এক এক রকমের। কেউ কেউ এটিকে নিছকই ঐতিহাসিক স্থাপনা হিসেবে দেখে থাকেন, আবার কেউ কেউ ভৌতিক পরিবেশ নিয়ে ভীত সন্ত্রস্ত হন। স্থানীয় গাইডদের কাছ থেকে আপনি এই ক্যাসেল নিয়ে অনেক রহস্যময় গল্প শুনতে পাবেন। তবে সত্যি বলতে এসব ভৌতিক ঘটনার কোনো নিশ্চিত প্রমাণ আজও পাওয়া যায়নি। সর্বশেষে আলেকজান্ডার ক্যাসেল এমন একটি স্থান যেখানে ইতিহাস, সংস্কৃতি, রহস্য একসাথে মিলে যায়। এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং একটি অভিজ্ঞতাও। আপনি যদি ইতিহাস এবং রহস্যে আগ্রহী হন তাহলে এই ক্যাসেল পরিদর্শন করে নিজের চোখে দেখার এবং কল্পনাকে মুক্তি দেওয়ার সুযোগ নিতে পারেন। তো আমাদের কাছে এতটুকুই ইনফরমেশন ছিল। এছাড়া আপনাদের যদি ময়মনসিংহের কোনো ঘটনা আপনাদের জানা থাকে আপনারা আমাদের ভূত.com-এ শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ। তো আজ এই পর্যন্তই। আবারও আপনাদের নিয়ে যাব দেশের নতুন কোনো ভয়ের ঠিকানায়। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনাদের যে কোনো মতামত জানাতে অথবা আমাদের টিমের সাথে যুক্ত হতে ইমেল করুন স্ক্রিনে দেখানো অ্যাড্রেসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।